নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা বাচ্চা ভূতের খপ্পরে। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। গল্পটা শুনেছিলাম বাজপেয়ীদার কাছে। পুরো নাম জগদানন্দ বাজপেয়ী, তবে পদবী থেকে যা মনে হয় তা নয়। কয়েক পুরুষ ধরেই এরা একেবারেই বাঙালি মধ্যবিত্ত মানুষ। বাজপেয়ী নিজে তো অগ্নিযুগের বিখ্যাত বিপ্লবী ছিলেন। পরাধীনতার আমলে বহু বছর জেলে কাটান। সেই সময় ইংরেজদের হাতে শারীরিক নির্যাতনও কম ভোগ করেননি। তবে আমার সঙ্গে তার সাক্ষাৎ পরিচয় ঘটে দেশ স্বাধীন হবার পর। তখন তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় নিবন্ধ লেখেন, আর আমি একজন উঠতি সাংবাদিক। ওই একই কাগজের রবিবার্ষীয় বিভাগে কাজ করি। কাজের ফাঁকে ফাঁকে আমাদের রবিবার্ষীয় বিভাগে তখন খুব আড্ডা জমত। বাজপেয়ীরাও সেই আড্ডাতে এসে যোগ দিতেন। মুড়ি, তেলে ভাজা আর চায়ের সঙ্গে চলত নানা রকমের গল্পগুজব। বাজপেয়ীদাকে এই আসরেই আমি প্রথম দেখি। মুর্শিদাবাদের মানুষ, যেমন টকটকে গায়ের রং তেমন 6 ফুট লম্বা চেহারা। বয়স হয়েছে কিন্তু পেটানো স্বাস্থ্য। শরীর একটুও টসকায়নি। তার ওপর আবার মুখে সব সময় এমন নির্মল এক টুকরো হাসি খেলে বেড়াত যে বয়সের ভার যেন তাকে ছুঁতেই পারত না। মজলিসি মানুষ ছিলেন, আর গল্প বলতেন চমৎকার। বেশিরভাগই ভূতের গল্প, যা শুনলে গায়ে কাঁটা দেয়। আমি তো ভূতে বিশ্বাস করি না, কিন্তু বাজপেয়ীরা এমনভাবে গল্পগুলো বলতেন যে শুনে মনে হতো কি জানি বাবা, হবেও বা। তা এখানে যে গল্পটা তোমাদের শোনাবো সেটা তো তারই কাছে শুনেছিলাম, তাই তারই জবানিতে সেটা বলা যায়। চায়ের পেয়ালার শেষ চুমুক দিয়ে পেয়ালাটা টেবিলের ওপর নামিয়ে রেখে একটুক্ষণ চুপ করে থেকে বাজপেয়ীরা বললেন, আপনারা যে ভূত প্রেত মানেন না সে আমি খুব ভালোই জানি, কিন্তু মুশকিল কি হয়েছে জানেন? আমার জীবনে অনেক সময় এমন সব ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত নিজেও খুঁজে পাইনি। যেমন ধরুন, আমাকে যখন জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল, সেই সময় হঠাৎ একদিন আমাদের ঘরের বাইরের বারান্দায় একজন লোক এসে দাঁড়ায়। আমার খুবই চেনা লোক, মুর্শিদাবাদের মানুষ। এক সময় আমাদের দলের হয়ে কাজকর্ম নেহাত কম করেনি। আমার দিকে তাকিয়ে একটু হেসে বলে, তোর তো ছাড়া পাবার সময় হয়ে এলো। বলে সে আর দাঁড়ায় না, বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দূরে চলে যায়। খানিক বাদে তাকে আর দেখতে পাইনি। সত্যি বলি, লোকটিকে দেখে আমার মুখে কোনো কথাই সুরছিল না। আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল। সে তো আমাদের মতো পুলিশের হাতে ধরা পড়েনি, তাহলে এই সন্ধ্যা রাতে সে এখানে এলো কি করে? এখন তো ভিজিটার আসার সময় নয়, জেল ফাটক তো বন্ধ হয়ে গেছে। তাহলে? কিন্তু আমার অবাক হওয়ার আরো কিছু বাকি ছিল। পরদিনই জানতে পারি যে আমার রিলিজ অর্ডার এসে গেছে। অর্থাৎ লোকটি আমাকে মিথ্যে কথা বলেনি। তবে কিনা আসল ধাক্কাটা খাই দেশের বাড়িতে ফিরে। জেল থেকে ছাড়া পেয়ে দেশের বাড়িতে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনি মাত্র 2 দিন আগে জেলের বারান্দায় যাকে দেখেছি, শুধু দেখেছি নয়, যে আমাকে বারান্দা থেকেই জানিয়েছিল যে আমার ছাড়া পাবার সময় হয়ে এলো, সে নাকি সপ্তাহখানেক আগে মারা গেছে। এখন বলুন তো, এর কি ব্যাখ্যা দেবেন আপনারা? আরে মশাই, এর কি কোনো ব্যাখ্যা হয়? ব্যাখ্যা হয় না। আসল কথা, আত্মা আছে, তেমন ভূতও আছে। জেলখানায় যাকে দেখেছিলাম
সে কি আর রক্ত মাংসের মানুষ? মোটেই না, সে হলো আত্মা। তবে হ্যাঁ, যেমন ভালো আত্মা আছে তেমন মন্দ আত্মাও আছে বই কি। আমি যার দেখা পেয়েছিলাম সে হলো ভালো লোকের ভালো আত্মা। তাই জেলখানায় ঢুকে মানুষের রূপ ধারণ করে আমাকে একটা ভালো খবর দিয়ে গেল। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? বাজপেয়ীদার কথা শুনে বুঝলুম আমরা যদি বলি না বিশ্বাস হচ্ছে না, তাহলে এক্ষুনি তিনি থামিয়ে দেবেন তার গল্প। তাই হামলে পড়ে বললাম, না না, খুব বিশ্বাস হচ্ছে, খুব বিশ্বাস হচ্ছে। তবে কি না, ভালো আত্মার কথা তো শুনলুম, এবারে একটা খারাপ আত্মার গল্পও শুনব। নাকি কখনো কোনো খারাপ আত্মার খপ্পরে আপনি পড়েননি? তাও পড়েছি বই কি, বাজপেয়ীদা বললেন। অনেকবার পড়েছি। একবার তো হাট থেকে বাড়ি ফেরার পথে গঙ্গার ধারে অতি বিচ্ছিরি এক আত্মার পাল্লায় পড়ে গিয়েছিলাম। সেবারে যে কি ফ্যাসাদে পড়ে গিয়েছিলাম সে আর কহতব্য নয়। নেহাত ভাগ্যের জোর তাই তার হাত থেকে ছাড়ান পেয়ে অনেক কষ্টে বাড়ি ফিরতে পারি। কি হয়েছিল? আরেক প্রস্থ চা এসে গিয়েছিল ইতিমধ্যে। বাজপেয়ীদা চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বললেন, বলছি। গল্পটা এবারেও তারই জবানিতে শোনা যাক। চা শেষ করে রুমালে মুখ মুছে বাজপেয়ীদা বললেন, আমাদের দেশের বাড়ি থেকে মাইল ৩-৪ দূরে একটা হাট বসে, মস্ত হাট। নানা রকমের বিস্তর জিনিস আসে সেখানে, আনাজপত্র, মাছ ইত্যাদি তো আসে। শৌখিন মনোহারী জিনিসও নেহাত কম আসে না। তাছাড়া আসে দা, কুল, খন্তা, কোদাল, লাঙল, এগুলো। অর্থাৎ গেরস্থলির জন্য যত রকমের জিনিস দরকার হয় বা হতে পারে তার সবই সেখানে মেলে। আমার অবশ্য অত সব জিনিসের দরকার নেই। স্রেফ হপ্তাখানেক চলতে পারে এরকম আনাজপাতি কিনব। আর হ্যাঁ, হাট যেখানে বসে তার ১/২ মাইলের মধ্যেই আমার এক বন্ধুর বাড়ি। তার সঙ্গে এক ফাঁকে একবার দেখাও করব। তারপর সন্ধে লাগার আগে রওনা হব বাড়ির দিকে। অন্ধকারের ভয় নেই। শুক্লপক্ষের নবমী, আকাশে জ্যোৎস্নার আলো থাকবে। গ্রামের রাস্তা হলেও খানাখন্দ ভরা নয়। ফাঁকা মাঠের মধ্যে দিয়ে চেনা রাস্তা ধরে বাড়ি ফেরা মোটেই শক্ত হবে না। একটুক্ষণ চুপ করলেন বাজপেয়ীটা, তারপর বললেন, রওনা হয়েছিলাম ৪টে নাগাদ। ৫টার মধ্যে হাটে পৌঁছে যাই। পশ্চিমা যে ভৃত্য আমার সঙ্গে ছিল, আনাজপাতি কিনে তার মাথার থামায় তুলে দিলাম। সে বললে যা দিয়ে সে বাগানের মাটি কোপায় সেই কোদালের লোহার ফলায় মূর্ছে ধরে গেছে। নতুন একটা ফলাও কেনা দরকার। তাও কেনা হলো। হাট থেকে বেরিয়ে বন্ধুটির সঙ্গে দেখাও করে এলুম তার বাড়িতে গিয়ে। তার কাছে ১০০-৩ টাকা পাওনাও ছিল, তাও মিটিয়ে দিল সে। তবে তার সঙ্গে কথাবার্তা শেষ করে বেরিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। তাই সন্ধে লাগার আগে আর ফেরার পথ ধরা গেল না। পথে নেমে দেখি সন্ধে পেরিয়ে গেছে। ভাবলুম তা হোক, আকাশে দিব্যি চাঁদ উঠেছে, এখন আর ভাবনা কিসের। সঙ্গে অবশ্য কিছু টাকা রয়েছে, কিন্তু পথে তো আর চোর ডাকাতের ভয় নেই। আর থাকলেই বাকি, আমি তো আর স্রেফ আমাদের ভৃত্যটিকে নিয়ে পথটা পাড়ি দেব না। হাট ফেরতা আরও বিস্তর লোকজনকে নিশ্চয়ই সঙ্গে পেয়ে যাব। গরমকাল, দিব্যি ফুরফুরে হাওয়া দিচ্ছে। হাটুরে লোকজনদের সঙ্গে গল্পগুজব করতে করতে নিশ্চিন্তে এই ৩-৪ মাইল পথ চলে যাওয়া যাবে। কিন্তু খানিকটা পথ এগিয়ে গিয়ে ঠাকুর হলো যে পথ একেবারেই নির্জন।
আমাদের ওদিক থেকে যারা হাটে এসেছিল কেনাকাটা শেষ করে তারা ফিরে গেছে। নেহাতি 2-4 জন লোক আমাদের সঙ্গে সঙ্গে আসছিল বটে, কিন্তু তারা কাছাকাছি থাকে। খানিকটা গিয়ে তারা টাইনে বায়ে মাঠের মধ্যে নেমে যে যার গ্রামের পথ ধরল। ব্যাস, আমরা একদম একা। সামনে আর পিছনে একটাও লোক নেই। সঙ্গী বলতে শুধু পশ্চিমা ভৃত্যটি। ওকে নিয়েই এখন বাদবাকি পথ আমাকে পাড়ি দিতে হবে। বাজপেয়ীদা আবার একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, সত্যি কথাই বলছি, এতক্ষণ যে ভয়টাকে একদম আমল দিইনি, এইবারে সেটা হঠাৎ ফিরে এলো। আর কিছু না, ডাকাতের ভয়। সঙ্গে 300 টাকা রয়েছে। এই যখনকার কথা বলছি 300 টাকার দাম তো তখন নেহাত কম ছিল না। হঠাৎ যদি ওই ফাঁকা পথে একদল লোক হঠাৎ রে রে করে সামনে এসে দাঁড়ায়, তো কি করব? শুনেছি এদিকে ডাকাতি বড় একটা হয় না, কিন্তু হতে কতক্ষণ? হাতে একটা লাঠিও তো নেই। আশেপাশে নেহাতি কিছু কাটা ঝোপ আর বাবলা গাছ ছাড়া বড় রকমের কোনো গাছ পর্যন্ত নেইছে। তার ডাল ভেঙে মজবুত একটা লাঠির কাজ চালানো যাবে। তাহলে এই সব ভাবছি, এমন সময় একটা বাঘের মুখে খুবই মিহি গলার একটা কান্নার শব্দ কানে এলো। একবার মনে হলো ঝোপঝাড়ের মধ্যে গিয়ে যখন বাতাস বয়ে যায় তখন এমন একটা শব্দ হয় বটে, কিন্তু পরক্ষণেই বুঝলাম না, এটা বাতাসের শব্দ নয়। ভৃত্যটিকে বললুম, শুনছিস? দাঁড়িয়ে গিয়ে শব্দটা ভালো করে নিয়ে এসে বলল, আরে হজর, কই বাচ্চা রোতা হ্যাঁ? অর্থাৎ কোনো বাচ্চা ছেলে কাঁদছে। পাকটা ঘুরে গিয়ে আরেকটু এগিয়ে দেখলাম ঠিক তাই। রাস্তার ধারে ধুলোর মধ্যে বসে একটা 3-4 বছরের ছোট্ট ছেলে হাপুস নয়নে কাঁদছে। গায়ে জামা নেই, পরনে ইজের নেই, একেবারে উদম বাচ্চা, শুধু গলায় একটা দুকদুকি। এদিকে মানে মুর্শিদাবাদ জেলার এই এলাকায় বিহার থেকে আসা দেহাতি মিস্ত্রি, মজুর, কুলি কামিন কিছু কম থাকে না। বাচ্চাটার গলার ধুকধুকি দেখে মনে হলো তাদেরই কারুর ছেলে হবে। কিন্তু ছেলেটাকে এইভাবে পথের মধ্যে ফেলে রেখে তারা গেল কোথায়? এ তো বড় বেখেয়ালি বাপ মা। সম্ভবত হাটে এসেছিল, তারপর সওদাপত্র করে সামনে এগিয়ে গেছে। এদিকে বাচ্চা ছেলেটা যে পিছনে পড়ে রইল সে খেয়ালই নেই। গলা উঁচিয়ে 2-4 বার হাঁক ছাড়ল, কিন্তু সামনে থেকে কোনো সাড়া পাওয়া গেল। কিন্তু বাচ্চাটাকে পথের মধ্যে এইভাবে ফেলে রেখে আমরাই বা এখন বাড়ি ফিরি কি করে? ফেলে রেখে গেলে তো মাঝরাত্রিরে শেয়াল কিংবা হিরণেই একে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে। শেষ পর্যন্ত ঠিক করলুম যে সঙ্গে করে একে আমাদের বাড়ি নিয়ে যাব। রাত্রিটা সেখানে থাকুক, তারপর কাল সকালবেলায় বাপ মায়ের খোঁজে বেরোনো যাবে। কিন্তু এই বাচ্চা ছেলেকে এতটা পথ হাঁটিয়ে নিয়েই বা যায় কি করে? পশ্চিমা ভৃত্যটিকে বললুম, এই তুই তোর থামাটা আমায় দে, তারপর এই বাচ্চাটাকে তোর কাঁধে তোল। তো তাই হলো, থামাটা আমি আমার মাথায় তুলে নিলাম, আর বাচ্চাটাকে কাঁধে নিয়ে ভৃত্য আমার পিছনে পিছনে আসতে লাগলো। হাঁটতে হাঁটতে একবার পিছন ফিরে তাকিয়েছিলাম, দেখলাম ভৃত্যের ঘাট থেকে তার গলার দুদিক দিয়ে পা ঝুলিয়ে বাচ্চাটি বেশ চুপ করে বসেছে। এখন আর কাঁদছে না, মুখে তার হাসি ফুটেছে। চাঁদের আলোয় তার চোখেও পড়ল, কিন্তু খানিকটা পথ গিয়েই খটকা লাগলো একটা। ভৃত্যটি বারবার পিছিয়ে পড়ছে কেন? ওর তো ঠিক আমার পিছন পিছনই আসার কথা।
তাহলে একবার জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, ব্যাপার কি? যেভাবে হাঁটছিস তাতে তো বাড়ি পৌঁছতে রাত কাবার হয়ে যাবে। তাতে সে বলল, বাচ্চাটা নাকি দারুণ ভারী। শুনে হেসে বললাম, আমার ধামার মধ্যে 5 সের আলু আছে, 10 সের একটা কাঁঠাল, সের কয়েক বেগুন আর মস্ত একটা কুমড়ো রয়েছে। বাচ্চাটার ভার কি তার চেয়েও বেশি নাকি রে? এরপর আর খানিকক্ষণ কোনো কথা হলো না, কিন্তু তারপর যা হলো সে এক তাজ্জব ব্যাপার। পিছন থেকে কাঁপা কাঁপা গলায় ডাক শুনল, বাবু, বাবু। ভৃত্যটির গলা মনে হলো যেন সে খুব ভয় পেয়েছে। পিছনে না ফিরেই বলল, কেন রে, আবার কি হলো? তাতে ওই কাঁপা কাঁপা গলাতেই সে বলল, বাবু, বাবু, इसका टांग तो बढ़ाते चल रहा है। অর্থাৎ এর পা ক্রমেই বেড়ে চলেছে। এরপরে আর পিছনে না ফিরে উপায় কি? কিন্তু পিছনে ফিরে যা দেখলুম তাতে আর আমার পাক স্ফূর্তি হলো না, একেবারে ফিরমি খাওয়ার জোগাড়। বাজপেয়ীদা আবার খানিকক্ষণ চুপ করে রইলেন। আমরা এদিকে অস্থির হয়ে উঠেছি। বললাম, কি হলো বাজপেয়ীদা, চুপ করে গেলেন কেন? পিছনে ফিরে কি দেখলেন? যা দেখলুম তা আপনারা বিশ্বাস করবেন না ভাই। বিশ্বাস করি বা না করি সে আমরা বুঝব, আপনি কি দেখলেন সেইটা বলুন। দেখলাম, বাজপেয়ীদা বললেন, ও, সে কথা ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দেয়। চাপ বাবা, কি দেখলেন সেটা বলুন না। দেখলাম যে ছেলেটা তো আমাদের বাড়ির চাকরের গলার দুপাশ দিয়ে ঠ্যাং ঝুলিয়ে বসেছিল। সেই ঠ্যাং দুটো লম্বা হয়ে গিয়ে একেবারে মাটিতে এসে ঠেকেছে। তারপরেই চাকরের ঘাড় থেকে মস্ত একটা লাফ দিয়ে মাটিতে নেমে পাশের মাঠের ভেতর দিয়ে ছুট লাগিয়ে কোথায় যে মিলিয়ে গেল কিচ্ছু বুঝলাম না। আর আপনারা? সঙ্গে সঙ্গে মাথার ধামা মাটিতে নামিয়ে ছুট লাগালাম। চাকরটিও দৌড় লাগালো আমার পিছন পিছন। দৌড়তে দৌড়তে একবারও আর পিছন ফিরে তাকায়নি, একেবারে বাড়িতে পৌঁছে তবে থামি। গল্প শেষ করে বাজপেয়ীদা বললেন, আছে রে ভাই, ভালো মন্দ সব রকম আত্মাই আছে, তা আপনারা বিশ্বাস করুন আর নাই করেন।